তাহলে শুরু করি। আমাদের ম্যাথ কতটুকু হয়েছে এই চ্যাপ্টারটা, কত পর্যন্ত পড়ছি? 33 পর্যন্ত হয়েছে। শেষ, আমরা 34 থেকে শুরু করি। আজকে আমরা 34 থেকে শুরু করব। বলতেছে এ ম্যান গ্রোস টাকার 5,000 একটা লোক 5,000 টাকা ঋণ নিয়েছে। মানে আমরা বলি কি সবসময় যে ঋণের টাকা হলে প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? ঋণের টাকা হলে প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। এরপরে বলতেছে যে হি পেইড ইট বাই 6 ইকুয়াল ইনস্টলমেন্ট ইন 2 ইয়ার। বলছে এই টাকাটা দুই বছর সমান কিস্তিতে দেওয়া হবে, ঠিক আছে? পেইড ইট বাই 6 ইকুয়াল ইনস্টলমেন্ট ইন 2 ইয়ার, অর্থাৎ 6 মাস পর পর বছরে দুইবার তারা কি করবে, এই টাকাটা পরিশোধ করবে। তারপরে বলতেছে দ্য ইন্টারেস্ট রেট ওয়াজ 14% অন আনপেইড ব্যালেন্স, 14% সুদ দেওয়া হবে ওই ঋণের টাকার উপরে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্টের পরিমাণ কত হবে সেটা জানতে চাইছি। এখন আমাদের কাজ, আমাদের প্রথমে আমরা বোর্ডে লিখবো প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 5,000, 2 বছর। তো আমাদের বলতেছে হি পেড ইট, 2 বছরে 6টা কিস্তি, তাহলে এন এর মান কত এখানে বলতে পারবা? এন এর মান কত? এন বলতে আমরা সচরাচর যে ইয়ার যে বলবো তা কিন্তু না। এন মানে হচ্ছে ইনস্টলমেন্টের সময় টোটাল ইনস্টলমেন্ট। এন যখন আমরা অ্যানুইটির অঙ্ক করি, এন দ্বারা বোঝানো হয় কি টোটাল ইনস্টলমেন্ট কয়টা, এন এর মান 6 হয়। টোটাল 6টা কিস্তি দেয় 2 বছরে, ঠিক আছে? এক বছরে 3টা কিস্তি দেয়, 2 বছরে 6টা কিস্তি দেয়, এন এর মান এখানে 6। তাহলে দুইটা জিনিস কিন্তু অলরেডি পেলাম, প্রেজেন্ট ভ্যালু, এন এর মান, আর হচ্ছে আর এর মান, 3টা মান বের হলো। এই 3টা মানের সাহায্যে আমরা কি করবো, তার অ্যানুইটিটা কত, অর্থাৎ কত টাকা করে আমাকে জমা করতে হবে এই ঋণটা পরিশোধ করার জন্য, সেটা এখন আমরা বের করব। বলি সবাই খাতায় লিখে প্রেজেন্ট ভ্যালু 5,000, এন এর মান 6, আর এর মান 14%। প্রেজেন্ট ভ্যালু 5,000, এন হচ্ছে 6, 2 বছরে 6টা কিস্তি দেয়, আর হচ্ছে 14%, দ্যাট ইজ 3.14। Find the amount of each installment. অ্যানুইটি সূত্র লিখ, তার অ্যানুইটি যেহেতু প্রেজেন্ট ভ্যালু আছে, অ্যানুইটি চাইছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র আপনার জন্য প্রেজেন্ট ভ্যালু হলো 5,000, এই সাথে আর এর মান 14%, মান 14%, এন এর মান 6, ক্যালকুলেট করলাম বলো কত হয়, ক্যালকুলেট করলাম ভাগ করে দিলাম আর বলো কত। স্যার প্রশ্নে না 2 বছর দেওয়া ছিল। অ্যানুইটির ক্ষেত্রে কিস্তির সংখ্যা হলো n,
বছর না, এন্ড হচ্ছে টোটাল কিস্তি, 2 বছরে 6টা কিস্তি। কত হয়? কারণ আমার আছে 1285। অ্যান্সার হয়, অ্যান্সারের সাথে মিলে না। হ্যাঁ স্যার, আমারও এটাই আসে। ঠিক আছে, আচ্ছা স্যার ব্রেকেটের মধ্যে হবে হচ্ছে 3.888 888 3.88667 এরকম। স্যার এটা হবে 3.889। হ্যাঁ স্যার 9 লিখতে দেন। যেটা আগে আছে 12,000 কত? 12,000 কত? 12,000 স্যার দশমিক 78। হ্যাঁ স্যার, 12,000ই আসে, 12,085.67। স্যার এত কম বেশি এই তোমরা তো বাঘ দিবা, ভুল করছো কেন? বাঘ নাই এখানে আসছে বাঘ, 5,000 হ্যাঁ বাঘ, স্যার ভাগই তো দিছি। বাঘ দিলে 5 আনসারের 5,000, সাথে ওইটা ভাগ ভাগ স্যার দেওয়ার পরই 1285 হয়, 12,000 হয় না। 12,000 হবে না তো, কত হয়? 985। জি হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ 1285। এটা হতে পারে 75-85। আমি শুনতেছি 1200 না 12,000। একদম 27 তো আমার তো ঘটকা লাগে, এবার আমি নিজে করে ওটা ক্যালকুলেশন ঠিক মতো হয় না আমাদের। স্যার 985 কেন লিখলেন? আমি দেখতেছি ওই 1285 তো। 5,000 ভাগ 3.8888, কিন্তু অ্যান্সার তো 975। ও সরি, আমার একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা তো এন আর এর মানটা চেঞ্জ করিনি, আর এর মান কি চেঞ্জ করি নাই। 2 বছরে যদি 6টা কিস্তি হয়, 1 বছরে 3বার কিস্তি দিতে নাকি? আর এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে না? আমারই ভুল হয়েছে, 3 দিয়ে ভাগ করতে হবে। 2 বছরে 6টা কিস্তি দেওয়া মানে 1 বছরে 3বার কিস্তি দিতে, তার মানে 3বার সুদ বাড়ানো হয়েছে। এগুলো 3 দিয়ে আবার ভাগ, ইন্টারেস্ট 3 ভাগ করে দিতে হবে। আমার ভুল হয়েছে, এই জন্যই মিলতেছে না। এখন মিলি 3 ভাগ করলে কত হয়? 0.143। 3 ভাগ করলে কত? স্যার 0.0467। আর এর মান চেঞ্জ করতে হবে 6। বছরে তো 3বার সুদ গণনা হয়েছে না, 3বার কিস্তি দেওয়া মানে 3বারই সুদ দেওয়া হয়েছে, চক্র দিতে হবে। এখন ফার্স্ট করে যাতে আমরা আজকে করে নিশ্চিত। স্যার বুঝি না, একটু বুঝাই দেন। স্যার ব্রেকেটে হবে হচ্ছে 5.1297 স্যার 900
74। আমাদের প্রশ্নে বলছে যে 6টা কিস্তি দেয়, 6টা কিস্তি দেয় কয় বছরে? 2 বছর। তাহলে তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে তো তুমি বুঝতেছো কি 1 বছরে কয়বার কিস্তি দিচ্ছে। 1 বছরে যতবার কিস্তি দিবে ততবারই আমাকে আর সাথে ভাগ করতে হবে। তো কোশ্চেনটা আমরা নর্মালি এইভাবে থাকতো যে আমরা নর্মাল আগে যেগুলো পড়ে আসি এরকম থাকতো, বলতো কি যে 2 বছর বছরে 3 বার সুদ গণনা করা হয়, এভাবে বলতো। তখন আমরা কি করতাম, যদি ওইভাবে ডিরেক্ট বলে দিত যে 2 বছর 3 বার গণনা করা হয়, তাহলে আমি কি করতাম 3 দিয়ে গুণ করতাম আর এর সাথে 3 দিয়ে ভাগ করতাম। 3 2 মানে 6 হতো, মানে কোশ্চেন এখন এইটা দিছে আর বছর বলছে কিন্তু এইটা বলে না, মানে একটু ঘুরাই বলছে question। ঠিক আছে, আর সরাসরি না বলে ওরা বলছে কি 6টা কিস্তিতে 2 বছরে, তার মানে তোমাকে বুঝতে হবে এম কত, এখানে এম হচ্ছে 3, আর ওই এমটাই তারা গুণ করে দিয়ে 6 ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, এই জন্য আমাদের আর গুণের প্রয়োজন হয়নি, এন এর সাথে আর গুণ করার প্রয়োজন হয় না। কেন? তারা গুণ করেই 6 বলে দিচ্ছে। তাহলে কত গুণ হয়েছিল 2 এর সাথে, কত গুণ হয়ে 6 হবে? 3 গুণ হয়, তাহলে ওই 3টাকে কিন্তু আমাকে আর কি ভাগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আর এর মানটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু বছরে 3 বার সুদ গণনা করা হয়েছে। স্যার এটা যে মানে গুণ করে দিছে স্যার, এটা কিভাবে বুঝবো? এই যে 2 বছরে 6 মানে কি? 2 বছরে 6 মানে 3 না গুণ করলে কি 6 হয়েছে? 6টা কিস্তি দিচ্ছে না, অর্থাৎ 1 বছরে 3টাতে 2 বছরে 6টা, সহজ। যেমন বছরে 3 বার সুদ গণনা করতে হবে। পরের অঙ্ক আসি। পরেরটাই বলতেছে 35, a man gross টাকা 50,000 and paid it 6 equal monthly installment. দেখো এখানে কি বলছে, প্রতি মাসে মাসে কিস্তি দেয় এরকম 6টা কিস্তি, তাহলে 1 বছরে কয়টা কিস্তি দিল? 1 বছরে প্রতি মাসে মাসে যদি কিস্তি দেয় তাহলে 6 রকম 6 ভাবে কিস্তি আছে, এটা আমরা পরে দেখি। যদি ইয়ার থাকে তাহলে আর এক বিঘা হিসাব, এখানে ইয়ার আর বলে নাই, এখানে ডিরেক্ট বলে দিচ্ছে মাসে মাসে কিস্তি দেয় এরকম 6টা কিস্তি দেয় 50,000 টাকা। If the rate of interest on unpaid balance is 13%, find out the monthly installment. তার মানে এখানে দেখো একটু কষ্ট করে কোথাও ইয়ারের কোনো হিসাব পাইছো, যেমন আগেরটা যেমন ইয়ার বলে দিছিল, এখানে কিন্তু কোনো ইয়ার কে কিছুই বলে না। তুমি 50,000 টাকা ঋণ নিছো, প্রতি মাসে কিস্তি দাও এরকম 6টা কিস্তি দিয়ে তুমি ঋণটা শোধ করছো এবং প্রতি মাসের সুদের হার হচ্ছে 13%। তুমি তাহলে মাসে মাসে কত দিতে হবে তোমাকে সুদে আসলে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কিন্তু এইখানে কোনো ঝামেলা নাই, ঝামেলা বলতে কোনো ভাগ গুণ এগুলো কিছুই করতে হবে না, কারণ সব ইনফরমেশনই তোমার মাসে দেওয়া। বুঝতে পারছি? যদি বছরের বিষয়টা আসতো তাহলে আমাকে কিন্তু আবার খুঁজে বের করতে হবে এম করবো। আমাদের এই অঙ্কটাই এখন করবো, মানে এখন যেটা করলাম এটাই আবার করবো। এইখানে কি নির্মাণটা চেঞ্জ করে দিচ্ছে 35 দেওয়া আছে কি প্রথমে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 50, তখন ছিল 5,000 এখন 50, এবং প্রতি মাসে মাসে কিস্তি দেয়। আমরা এন মানে কি বলছে, টোটাল কিস্তির সংখ্যা। প্রতি মাসে মাসে 6টা কিস্তি দিচ্ছে, 6 মাসে এরকম কিস্তি দিচ্ছে, এবং সে প্রতি কিস্তিতে এই সুদ পাইছে কত করে? 13%। ঠিক আছে, বছরে কোনো বিষয়ই আসে তো বলতে, তাহলে প্রতি মাসে যে 6টা যে কিস্তি দিল সুদে আসলে তার প্রতি কিস্তিতে কত করে পড়ছে, তাহলে সেম আগের সূত্রে অ্যাপ্লাই করবো। স্যার এখানে তো মান্থলি ইনস্টলমেন্ট বলছে, তাহলে কি এম এর মানও হইব না এখানে? না, এম হবে কেন? এইটাই এম, এইটাই এম। ঠিক আছে, যতবার সুদ গণনা করেছে ওইটাই এম, এইটাই এম। এখানে তুমি যদি এম আর এন কে আলাদা করতে চাও তাহলে এরকম বিষয়টা, যেহেতু 6 মাস কিস্তি দিচ্ছে তার মানে হাফ ইয়ার 6 মাস কিস্তি দেওয়া মানে কি, প্রতি মাসে মাসে কি তুমি 1 বছর যদি 1 মাসের অর্ধেক পুরো বছরে কিন্তু সে কিস্তি দেয় নাই, সে 6 মাস দিচ্ছে, তাহলে তোমার এম তো এখানে আসার প্রয়োজন নেই আছে, যতবার কিস্তি ওইটাই তোমার এম আর ওইটাই এম। আমরা একটা সহজ ভাষায় মনে রাখবো যে এন মিনস
আর টোটাল ইনস্টলমেন্ট কতবার টাকাটা সে দিতেছে বা পাইতেছে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হলো, আগেরটা ইয়ার বলে দিচ্ছিল দেখে আমাকে এম আলাদাভাবে খুঁজে বের করে নিতে হচ্ছে, কিন্তু এখানে কোনো ইয়ারের কোনো হিসাবই না, এখানে যা যা আছে সবই মাসিক দেওয়া, এবং সবকিছু মাসিক দেওয়া এবং চাইছেও মাসিক অ্যান্সার, এই জন্য আর ওখানে কিছু করতে পারি। একটু বসে আমি টাইম টেবিল অঙ্ক এই এক সমস্যা যে কিভাবে কি দেওয়া থাকে, একটু ঘুরে দিলে আর করতে পারে না প্রোগ্রাম, এই জন্য একটু প্র্যাকটিস বেশি প্রয়োজন। নাহলে আমি অঙ্ক আরো কমাই দিতাম। অঙ্ক বেশি দেওয়ার একটাই কারণ যে প্র্যাকটিস করে কোশ্চেন আর বুঝতে হবে না, প্র্যাকটিস যত করবো তত ইজিলি কোশ্চেন করতে পারবো। কোনো সময় শর্টকাট অল্প করবো আর ভেরি অল্প কত হয়। স্যার এটা হয় 3.998 9,988 স্যার অ্যান্সার আসে 12,508। 12,508 এটা শেষ। এখন 36 এ যাবো। 36 36 এটাও ঋণের টাকা দেওয়া আছে, অর্থাৎ ঋণ লেখা করলেই আমরা বুঝে যাবো এটা প্রেজেন্ট টেবিল দেওয়া আছে, ঠিক আছে। 11,500 টাকা ঋণ দেওয়া আছে, ব্যাংক থেকে ঋণ নেবে। কেন ঋণ নেবে? সুইমিং পুল তৈরি করবে না, and we agree to pay 60 equal monthly installment, এবং এই যে 11,500 টাকা যে ঋণ নিল, এই টাকাটা কি করবে সে 60টা সমান কিস্তিতে পরিশোধ করবে। এখানে n এর মান কত? 60, ঠিক আছে। n এর মান 60, 1.5% মান্থলি ইন্টারেস্ট রেট, 1.5% মান্থলি ইন্টারেস্ট রেট বলতেছে, আর এর মান এখানে 1.5%। হোয়াট ইজ দ্য মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ মাসিক কিস্তির পরিমাণটা কত হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। 35 এবং 36 সেম অঙ্ক, শুধু এখানে একটা জিনিস বাড়তে চাইছে, সেটা কি হাউ মাচ ইন্টারেস্ট উইল বি পেইড, মানে সুদ বাবদ কত টাকা তাকে দিতে হবে, এই জিনিসটাই বাড়তি। এছাড়া বাকি এইগুলো সেম আমরা আগেরটা যেভাবে করলাম ওইভাবেই করব। আসি আমরা দেখি প্রেজেন্ট ভ্যালু বোর্ডে, প্রেজেন্ট ভ্যালু n এর মান আছে আর এর মান আছে, এই কাজটাই করবো আমরা। দেখছি 36 তিনি কত আছে 11,560 কিস্তিতে এই টাকাটা শোধ করবে, এবং প্রতি কিস্তিতে এটা সুদ আসছে 1.5%। এই ভ্যালুগুলো এখানে বসে 0.01 আসতেছে 11,500। প্রতি কিস্তির পরিমাণ কত দাঁড়াবে? প্রতি কিস্তিতে আবার কত দাঁড়াবে? বলো কত?
কত হয় কিস্তির পরিমাণ? 292। 292। আচ্ছা, প্রতি কিস্তিতে 292 দেই, তাহলে 60টা কিস্তিতে কত হবে? 60টা কিস্তির টাকা থেকে তুমি প্রথমে যেটা ঋণ নিয়েছিলে এটা বাদ দিলে তুমি কত টাকা সুদ দিলা সেটা ধরো। কত টাকা তো সুদ? 17,521 টাকা আসে। 17,521। তুমি ঋণ নিয়েছিলা এত, তার মানে তুমি সুদ দিলা কত, বিয়োগ করবে। প্রতি মাসে 292 টাকা দিতেছো, 60 মাসে তুমি দিছো 17,521 টাকা, নিয়েছিলা 11,500, বাকি 6,021 টাকা আসে। 6,021 টাকা দেওয়া হয়েছে। এই নিয়মের অঙ্ক মনে হয় ম্যানেজমেন্টে আসছে। হ্যাঁ, ম্যানেজমেন্টে আসছে। এরপরে শেষ হয়েছে সবার? শেষ হলে আমরা পরে খাইব। 37। বুঝছি সবাই? স্যার এটা কি ইন্টারেস্টের সূত্র না? হ্যাঁ, সূত্র বললেও ভুল হবে। কেন ভুল হবে? কারণ নর্মাল জিনিস তুমি যদি চিন্তা করো, সূত্র মনে করলেই সূত্র, সূত্র মনে না করলে সূত্র না। তুমি মাসে মাসে দিচ্ছো 292, তাহলে 60 বার যে দিছো কত দিছো ওটা বের করবা, করলেই তো তুমি আসল বাদ দিলে তুমি সুদ পেয়ে গেলে না। লেখার লেখা থেকে বলতে পারো সূত্র, কিন্তু আসলে কিন্তু চিন্তা করতে হবে সূত্র হিসেবে না। নর্মাল সেন্সে যেটা আমরা দেখতেছি ওটাকে আমরা লিখছি, এই লেখাটাকেই আমরা মনে করতেছি সূত্র। স্যার আপনার কথা না মানে আস্তে আস্তে বোঝা যায়। সমস্যা শুরু হয়ে গেছে, দেখি দাঁড়া কি সমস্যা। কোনো পরের প্রশ্ন দেখতে থাকবো না, পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, তাহলে একটু করতে থাকবো। 37 বলতেছে, এ ম্যান রিটায়ার্ড এট দ্য এজ অফ 60 ইয়ার। একজন লোক 60 বছর বয়সে কি করবে, রিটায়ারমেন্টে যাবে। অ্যান্ড হিজ এমপ্লয়িজ given him a pension of 12,000 a year paid in half yearly installment. অর্ধবার্ষিকীতে তাকে, খেয়াল করি একটু, 12,000 টাকা কখন দেয়, প্রতি বছরে দেয়। যে বলছে 12,000 a year paid in half yearly installment। কিন্তু এই 12,000 টাকা এক বছরই ঠিকই দেয়, কিন্তু এটা 6 মাসে দেয়। 6 মাস বলতে 6,000 করে এক বছরে 12,000 টাকা তাকে দেওয়া হয়। Reckoning is expectation of life to be 13 year। বলছে যে ধরে নেওয়া হয়েছে সে 13 বছর তার আয়ুষ্কাল আছে, বাঁচবে। তো এই সময়ে সে কত পার্সেন্ট করে সুদ পাবে? 4% করে সুদ পাবে প্রতি বছর, পেয়েবল হাফ ইয়ারলি বলে দিচ্ছে। ঠিক আছে, সুদের এই 4%কে আমাকে কি করতে হবে, অর্ধেক করে নিতে হবে। আর এন এর মানের সাথে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে হাফ ইয়ারলি বলার পরে। হোয়াট সিঙ্গেল সাম ইজ ইকুইলিব্রিয়াম টু দিস পেনশন। অর্থাৎ সিঙ্গেল সাম বলতে আমরা বুঝবো সবার কাছে প্রেজেন্ট ভ্যালু জানতে চাইছে, সেটা কিনা বাংলায় কি আবার লেখা আছে, না তার বর্তমান মূল্য কত। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা এখন বের করবো এই যে 6 মাসে যে 6,000 দেয়, এক বছরে 12,000 দেয়, তাহলে আমরা কি করবো, আগে দেখবো 6 মাসে প্রতি কিস্তিতে কত আসে সেটা আগে বের করবো। ঠিক আছে, প্রতি কিস্তিতে কত দেয় বা প্রতিবার কত টাকা করে পায় সেটা আগে আমরা বের করবো। সেটা বের করার জন্য কি করতে হবে আমাকে, এক বছরে দেয় বলছে কোশ্চেনে 12,000, তাহলে অর্ধেক বছরে কত দেয়, অর্ধেক বছরে দেয় 15,000। তুমি কি শুনতেছো? হ্যালো, তাহলে আমরা বলতেছিলাম যে 13 বছর বাজবে বলছে, তাহলে টোটাল
হাফ ইয়ারলি বলার কারণে প্রতি এক বছরে 12,000 করে পায়, তাহলে 6 মাসে কত পায়? 6,000 পায়। তাহলে বছরে তো 2 বার পায় না, তাহলে টোটাল কতবার টাকা পাবে? 13 বছরে 26 বার টাকা পাবে। 13 বছরে টোটাল 26 বার টাকা পাবে। এবং প্রতিবারে কত করে পায়? 12,000 যদি এক বছরে পায়, অর্ধেক বছরে 6,000 করে পায়। 6,000 না দেখুন, এবং সুদের হারটাও চেঞ্জ হবে। এক বছরে সুদের হার 4%, অর্ধবার্ষিকীতে সুদের হার 2%। ঠিক আছে, এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। বসিয়ে দেখো কত আছে। সে যে টাকাগুলো পাবে সেগুলোকে একত্রে করলে কত হয় সেটা তোমার কাছে জানতে চাইছি। আবার বলি যে সে ধরে নিয়েছে 13 বছর বাঁচবে, তাহলে বছরে যদি 2 বার করে টাকা পায়, হাফ ইয়ারলি বলছে, তাহলে মোট কতবার টাকা পাবে? 26 বার টাকা পাবে। যদি 2 গুণ দিচ্ছি, এক বছরে 12,000 পায়, তাহলে অর্ধবার্ষিকীতে কত পাবে? 2 দিয়ে ভাগ করে যদি পেয়ে যাবা 6,000 টাকা করে পাবে প্রতি কিস্তিতে। এবং সুদের হার এক বছরে যদি 4% হয়, অর্ধবার্ষিকীতে কত হবে? 2%। এই ভ্যালুগুলো এখানে বসালে তুমি পাবা যে এই যে সে যে 26 বার 6,000 টাকা করে 2% সুদে পেল, সেগুলোকে একত্রে করে আজকে কত হয় সেটা তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে। কত আসলে একটু বলো, কত আসে? করছো কি? 1,20,720। যা আছে গুণ করে দেখা দিই। স্যার আমার আসছে 1,20,726। পুরো মিলে গেছে। বসাই দাও, জানি 20, 26, 30 এগুলো কিছু না, এটা কম বেশি হয়। এখানে যত বেশি হবে তত কম হবে। তো এটা কমপ্লিট। আমরা এখন 38 এ যাব। 38 তোমরা কি তুলছো সবাই? 38 এ গেলাম। Mr. Akash retired at the age of 59 years and he get pension of টাকা 10,000 in each installment. So Mr. Akash সে রিটায়ার্ডে যাবে কবে? 59 ইয়ার্স বয়স যখন হবে তখন সে কত 10,000 টাকা করে পাবে। ইনস্টলমেন্ট বলছে। ইনস্টলমেন্ট বলতে বুঝি আমি এটা এর মান দেওয়া আছে। If the pension is payable in 3 installment in each year, তো এই যে 10,000 টাকা করে এরকম বছরে কতবার পায়? বছরে 3 বার পায়। 10,000 করে বছরে 3 বার পায়। What will be the accumulated amount if he does not withdraw any sum on its interest rate 4.5%? বলতেছে যে এই টাকাটা সে একবারে তুলবে না, ভবিষ্যতে একবারে তুলবে। কত টাকা, কত পার্সেন্ট রেটে? 4.5% রেটে মানে জমা হবে এগুলো, এই টাকাগুলো 20 বছর পরে কত হবে? আমি আবার শর্টকাটে মানে একটু সারমর্ম বলবো। বলতেছিল একজন লোক সে 59 বছর বয়সে রিটায়ারমেন্টে যাবে, তো তার এই টাকাগুলো, সে যেই টাকাগুলো পায় প্রতি বছর 10,000 করে পায়, প্রতি ইনস্টলমেন্টে 10,000 করে পায়। তো এরকম এক বছর সে 3 বার ইনস্টলমেন্ট পায়। তাহলে সেই হিসেবে আমি যদি নর্মাল চিন্তা করি যে এক বছর সে 30,000 টাকা পায় নাকি? 10,000 করে যদি একটা ইনস্টলমেন্টের ভ্যালু হয়, তাহলে 3 বার যদি এক বছরে টাকা পায়, তাহলে এক বছরের মধ্যে 30,000 টাকা হবে। তো আমার কাছে জানতে চাইছে যে এই যে এরকম প্রতি বছর বা প্রতি কিস্তিতে 10,000 করে যে পাচ্ছে 14.5% হারে 20 বছর পরে, তাহলে এটা কততে দাঁড়াবে? 20 বছর পরে এই টাকাটা কত হবে সেটা তোমার কাছে জানতে চাইছি। তাহলে বছরে যেহেতু 3 বার কিস্তি দেওয়া হয়, তাহলে আমার কিন্তু এন এর মান এবং আর এর মানটাকে চেঞ্জ করতে হবে।
এন এবং আর কে চেঞ্জ করব। এখন এইখানে একটু থটটা লাগতে পারে, এটার সাথে ওইটা আমরা লিখে নিই, তারপরে দুটার কি আমি কম্পেয়ার করে বুঝিয়ে দিব এইখানে কেন ভাগ গেল আর এখানে কেন ভাগ যাবে। এটা হবে না। তোমরা 38-এর কি আছে দেওয়া, দেওয়া আছে এর মান 10,000, দেওয়া আছে আর এর মান 4.5%, এটাকে ভাগ করতে হবে, বছরে 3 বার সুদ গণনা করা হয় বলে দিচ্ছে। 3 বার কিস্তি দেওয়া মানে 3 বার সুদ গণনা করা হয়, যতবার কিস্তি ততবারই সুদ গণনা করা হয়। 1.5%, 1.5%। এন এর মান বলছে 20 বছর, তো এক বছরে 3টা কিস্তি দেওয়া মানে টোটাল 60টা কিস্তি হয়েছে না, টোটাল 60টা কিস্তি জমা হয়েছে 10,000। বুঝতে পারছি বিষয়টা? প্রতি কিস্তির দাম, প্রতি কিস্তির ভ্যালু হচ্ছে 10, মাসে মাসে কিস্তি দেওয়া হয়, তাহলে মাসে মাসে না তো বছরে 3টা কিস্তি দেওয়া হয়, তাহলে 60টা কিস্তি হবে, টোটাল 60টা কিস্তি হবে। 60টা কিস্তি আর ইন্টারেস্ট কত হবে, এক বছরে যদি 4.5% হয়, এক বছরে 4.5%, তার মানে আমার কি হয়েছে, এক বছরে যদি 4.5% হয় 3 বার, মানে প্রতিবারে কত হইতেছে 1.5। আমার প্রশ্ন হলো আগেরটায় আমরা কিস্তিকেও ভাগ করছিলাম, কিন্তু বলছিল যে 2বার দেয়, এক বছরে 2বার দেয়, কিস্তিকে ভাগ করছিলাম। কিস্তিতে ভাগ করার কেন প্রয়োজন হয়েছিল, কারণ কোশ্চেনে বলে দিয়েছিল যে এক বছরে টাকা হলো 12,000। প্রতি কিস্তির পরিমাণ কত, প্রতি কিস্তির পরিমাণ কত সেটা বের করার জন্য আমি 2 দিয়ে ভাগ করে 6,000। প্রতি কিস্তির পরিমাণ কত সেটা জানার জন্য আমরা 2 দিয়ে ভাগ করে কিস্তির ভ্যালুটা বের করছি। কিন্তু এখানে কোশ্চেনে কিন্তু কিস্তির ভ্যালু ডাইরেক্ট দেওয়াই আছে যে একটা কিস্তির ভ্যালু হবে 10,000 টাকা। আগেরটার সাথে কম্পেয়ার করা বুঝতে পারছো? আগেরটাই বলছি এক বছরে 12,000 কিস্তি দেওয়া হয়, মানে একটা কিস্তির পরিমাণ কত হবে, যদি অর্ধবার্ষিকীটা 6,000, এই জন্য ভাগ করা লাগছে। এখন ভাগ করা কেন লাগে না, কারণ এখন ডিরেক্টই বলে দিই যে একটা কিস্তির পরিমাণ 10,000, এই দুইটার মধ্যে পার্থক্য। বুঝতে পারছো বিষয়টা? তো নর্মালি এই যে আমি যেটা দেখালাম যে ভাগ তার করা, একটা কোশ্চেন ছিল, আচ্ছা 4.5% যে সুদের হার আছে, এটা কি এক বছরের দেওয়া আছে? এটা এক বছর, এটা আমাদের নর্মালি এই যে পার এনাম লেখা আছে পাশে লেখা আছে, সরি পার এনাম টা আগের অঙ্ক ছিল, এটাতে বলে নর্মালি কিস্তি সুদের হারটা যদি না বলা থাকে, মানে এটা কি পার এনাম না ইয়ারলি কিছু বলা না থাকে, আমরা ধরে নেব এটা বছর। এবং এই কোশ্চেনটাতেও আমাদের বলতেছিল যে এই যে 4.5% করে এরকম 20 বছর, মানে এটাকে বছরে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি এক বছর 4.5, তার মানে একটা কিস্তিতে আমরা সূত্র হলো 1+r⁻n-1 ভাগ, আর এখানে মান বসাতে দিই, এর মান কত 10,000, আর এর মান ওই যেটা ভাগ করে দেখালাম না, ওইটা ওই একটা অঙ্কে, আর কোনো অঙ্কে ওরকম ভাগ করা লাগে না, ওই একটা অঙ্কে ভাগ, আর সব অঙ্কে এরকম মানে ডাইরেক্ট দেওয়া হয় না, ভাগ করা লাগে। অর্থাৎ নির্দিষ্ট করে দিলে তোমার তার ভাগ করা লাগে না, আগেটা নির্দিষ্ট করে দেয় বলছে এক বছরে 12,000, তাহলে আমার 6 মাসে কতটা বের করে দিতে, ওই একটা অঙ্ক এরকম। এছাড়া আমাদের শীতে যতগুলো অঙ্ক আছে সেগুলো একটু এরকম না, ডিরেক্ট দেওয়া হয়। 1%কে ভাঙলে 0.015, ক্যালকুলেট করে একটু বলো কত হয়, কত হয়।
স্যার এখানে তো বলছে এককালীন অর্থে কত টাকা হবে, এককালীন অর্থে টাকাটাকে সূত্রটা কি এটা হবে? এককালীন মানে কি, এই যে 10,000 করে যে পাইতেছো জমা দিতেছো, দেখি একত্রে করলে স্যার কত? স্যার এর মানটা 30 হবে না, 30,000 হবে না, তিনটা না না, কিস্তিতে বলছে। 30,000 কেমনে হবে? একটা কিস্তিতে 10,000, একটা কিস্তি তোমার তো এ মিন্স বুঝাবে যে একটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, ঠিক আছে? আমি তো এখানে বছর বাড়াই নিয়েছি, এখানে বছর 60,000, এই স্যার 30,000 এক বছরে, ঠিক আছে? তো তুমি এখানে 3 গুণ দিতেছো না, ওই তিনের কাজটা তুমি এখানেই করছি, ওই 3 এখানে গুণ হবে না, গুণ হবে এন এর সাথে আর এর সাথে, এই আর এন এর সাথে গুণ আর এর সাথে ভাগ হবে। কিস্তিকে তুমি তো বাড়াতে পারবে না, কারণ তুমি তো এটাকে ভাগ করে 60টা বানাই নিছো, প্রতি কিস্তিতে 10,000, তাহলে এরকম 60টা কিস্তি দিবে, ঠিক আছে? আপনি যদি ওইভাবে চিন্তা করতে যে আমি এখানে 3 গুণ দেবো, তাহলে এখানে তুমি 3 গুণ দিতে পারতাম না, ঠিক আছে? যে কোনো এক জায়গায় কাজ করতে হবে। তো আমাদের নিয়ম হচ্ছে এন এর সাথে কাজ করা, ওই কিস্তির সাথে না। পরের অঙ্কে আসি। স্যার অ্যান্সারটা কত হয়? সেটা হয় 9,62,147। হ্যাঁ স্যার এটাই হয়, হ্যাঁ। 39 এর দুইটা রিকোয়ারমেন্টই সেম সূত্রই হবে, জাস্ট আমার বছরের শুরুতে কিস্তি দেওয়া হয়, শেষে দেওয়া হয় বলতেছে। সাকিবের বার্থডে বলতেছি না, fifth birthday of Sakib, his father's promised to give him 2 lakh at his 14th birthday. 14তম বার্থডে যখন হবে তখন তাকে দিবে কত টাকা বলছে? 2 লাখ টাকা। তার এখন কিন্তু পঞ্চম বার্থডে আজকে, তার যখন 14তম বার্থডে হবে তাকে 2 লাখ টাকা দিতে বলছে, তার মানে এটা কি ফিউচার ভ্যালু দেওয়া আছে, মানে এখন বসে চিন্তা বলতেছে ওকে তোমাকে আমি 14তম বার্থডেতে 2 লাখ টাকা দিব। Now his father want to know if CI of compound interest rate is 10% per annum, প্রতি বছর 10% হারে সুদ দিতে হবে for the amount, ওই টাকার উপরে। How much would be deposit at the end of every year, প্রতি বছরের শেষে কত করে ডিপোজিট করবো, অর্থাৎ ইনস্টলমেন্টের পরিমাণ জানতে চেয়েছি, কিস্তির পরিমাণ, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এটা একবার বছরের শেষে বলছে, আর একবার বলছে বিগিনিং অফ এভরি ইয়ার, প্রতি বছরের শুরুতে। আসি আমরা দুইবার এই একটা অঙ্কই দুইবার করবো, যে বছরের শুরুতে শেষ। প্রথমেই চাইছে বছরের শেষে কিস্তি দিলে কি হয়, কত বছর বলছি খেয়াল করি। তার জন্ম হচ্ছে, জন্মদিন কততম জন্মদিন? পঞ্চম বার্ষিক, পঞ্চম বার্ষিক, সুতরাং এন এর মান কত হবে? এন আমরা এইভাবে বের করি, 14তম বার্থডে থেকে পঞ্চম বার্থডে বাদ দিব, দিয়ে এক যোগ করব, কত? স্যার এক যোগ হলে কেন? পঞ্চম সহ কাউন্ট করতে হবে, তুমি তো এভাবে নিয়োগ করো ক্যালকুলেটারে, ওই পঞ্চমটা কাউন্ট করতেছি আমি মাত্র, তার পঞ্চম বছর বয়স হয়েছে, ওই বছরটা কাউন্ট হবে না। স্যার কথা বুঝি না। এই 14তম বার্থডে হইতে তুমি হাতে গোনো, পঞ্চম থেকে শুরু করো, পঞ্চম থেকে কাউন্ট করে দেখো কত হয়, আর ক্যালকুলেটারে করলে দেখো কত হয়, দুইটার মধ্যে পার্থক্য আসবে। ক্যালকুলেটারে যদি করতে চাও তাহলে এই দুটো বিয়োগ করে এক যোগ করতে হবে। কেন করবে এটা আবার ভেঙে হয়ে যাবে, কারণ রেজাল্টটা বের করে নিয়ে আমরা কত আসবে, বুঝছো? এক, দুই লাখ, তাহলে 10 করছি।
আসে কত আসে করে আমি বলতেছি কি আমি একজন বললাম দেখো তো এখন স্যার 12,549 আছে। হ্যালো কথা শোনো জি স্যার শুনি। একটু ভুল হয়েছে হ্যাঁ সেটা হলো এটা আমি যেটা করতেছি আমি একটু দেখে নিই দাদা নিজেই করতে আর সবারই কি এটা হয় দেখো এটা হয় যাও বাবা গোসল করে। ওয়ান পয়েন্ট পাওয়ার স্যার n এর মান 9 হলে তো অ্যান্সার হয়। আচ্ছা এই কাজটা কেন করতে মানে কখন করবে একটু বলে দিন অনেক বলেছে আমার একটু ভুল হয়েছে মানে একটু পিওর এই কাজটা যখন ক্লাস ওয়ানটা কখন শুরু বলতে যত অঙ্কের মধ্যে রেখে বছর দেওয়া এরকম বললো আর বললো যে 2000 সাল থেকে কিস্তি দেওয়া শুরু হয় 2000 থেকে কিস্তি শুরু হয় এবং 2014 সালে কিস্তি দেওয়া শেষ এরকম যদি সাল উল্লেখ থাকে তখন এই কাজটা করতে হবে তখন আমি কি করবো যে 2014 থেকে 2000 বাদ দিয়ে 1 যোগ করি কেন যোগ করি কারণ অ্যানুইটির অঙ্কের ক্ষেত্রে এই সালটা সহ কাউন্ট করা হয় 2000 সাল থেকে কাউন্ট করে তুমি যদি ক্যালকুলেটর বিয়োগ করে ক্যালকুলেটর কিন্তু পরে কাউন্ট করে পরের থেকে 2001 থেকে কাউন্ট করে এই জন্য আমাকে বাকি এক যোগ করতে এটাতে করতে হবে না কারণ আমাকে এখানে সাল দেওয়া নেই এখানে বলছি এখন নবম বাড়ছে পঞ্চম বাড়ছে পঞ্চম থেকে যদি কাউন্ট করে দেখো ষষ্ঠ যাচ্ছে যেটা 9 বছর সময় বিয়োগ করতে বলছি সালের সময় এখানে কত দাঁড়াইতেছে এখন হয় 14,728। এইটাই আমরা আবার করবো 2 নাম্বার জাস্ট এখানে 1 প্লাস আর গুণ বছরের শুরুতে বলছি বছরের শুরুতে বলে এটার সাথে জাস্ট 1 প্লাস আর গুণ করে দিবে রিপ্রেজেন্ট দিয়ে আমি এটাকে 2 নাম্বার রিকোয়ারমেন্ট বানাই 2 নাম্বার এটার সাথে শুধু বছরের শুরু বলার কারণে এটা গুণ বছর আর এর মান এটা গুণ করবো 1.10 এটার সাথে 1.10 গুণ দিলেই আমি পেয়ে ঠিক আছে এই পার্থক্য বছরের শুরু এবং শেষের মধ্যে
শেষ হলে বলবা পরে রাখবো। 40 হলো। 16,280। ঘুরে গেছে এখন আবার। আগেরটা কত হয়েছিল বলছিলাম? আগেরটা কি 13 হয়েছিল? 14,728। আগে বলতে যে 11 10 ধরে যে পড়ছিলাম এটা 10 ধরে যে পড়ছিলাম ওটা কত হয়েছে? 13,000 ক্যালকুলেশন সামনে আছে। একজন ক্যালকুলেশন করলে হবে কিন্তু তো ক্যালকুলেশন করে একজন স্যার 12,549 হয়েছিল 10 ধরে করলে। কিস্তির অ্যামাউন্টটা যেহেতু বছর শেষ হলে যেটা হবে বছরের শুরু দিলে তার অ্যামাউন্টটা অলওয়েজ বেশি হবে। বছরের শুরুতে অলওয়েজ বেশি হবে প্রথমে যেটা দেয়। 1 মাইনাস শুধু ভাগ কি ঠিক আছে? আচ্ছা 16,200 হবে 16,200 16,200 বসিয়ে রাখো। আমি যদি এরকম কোনো সমস্যা থাকে আমি নেক্সট ক্লাসে এটা বলে দেবো ঠিক আছে কিনা বুঝেছি। কিন্তু আপাতত 16,200 লিখে রাখো। কারণ হলো এস মনে রাখবা যে বছরের শেষে দিলে যেই কিস্তির পরিমাণ বের হবে বছরের শুরুতে দিলে তার থেকে অবশ্যই টাকা বেশি হবে। বুঝেছেন? এবং তাই আসছে কিন্তু আমাদের স্যার টোটাল অ্যান্সার 13,389 হবে না? কোনটা এটা ও তুমি হ্যাঁ স্যার। এটা দিয়ে একটু ভাগ হবে না? ভাগ করে কত হয়েছে? হ্যাঁ স্যার, ভাগ করেই তো করলাম। তো আমি কি ভুল করছি? স্যার এটা মনে ভুল আমি হয়েছে। ভুল হ্যাঁ করছি। চলো, আমি তো এই অ্যান্সারের সাথে ভুল না, ওই অ্যান্সারের সাথে ভাগ হবে। যে অ্যান্সারটা বেরিয়েছিল ওটার সাথে ভাগ, মানে এই দুটোতে ভুল হয়ে এদের সাথে হবে না। এটা হলো প্রেজেন্ট ভ্যালুর বেলা, অ্যান্সার ফিউচার ভ্যালুর বেলা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম ওটা হলো প্রেজেন্ট ভ্যালুর বেলা। যে অলওয়েজ যদি শুরু দেখি স্যার, আপনার কথা বুঝি না, অনেক আস্তে আস্তে আসে। এটা কত আমি লিখে দিই 13,000 13,389.18। হ্যাঁ আজকে আর করা হলো। ওই যে যেটা বলতেছিলাম যে কিস্তির টাকা কখন বেশি আসবে বিগিনিং থেকে প্রেজেন্ট ভ্যালুর বেলায় বছরের শুরুতে যেই টাকা হবে বছরের শেষে অলওয়েজ তার থেকে বেশি হবে। ঠিক আছে, কারণ কিস্তিটা আগে দেওয়া হয় এই জন্য বিষয়টা অতিরিক্ত অসুবিধা হয়। আর যদি ফিউচার ভ্যালুর বেলায় উল্টা হবে, ফিউচার ভ্যালুর বেলায় বছরের শেষে যা হয় তার থেকে এটা কম হবে বছরের শুরুতে কিস্তি দেওয়া হয় ফিউচার ভ্যালু। তাহলে শেষ হলো। আমি নেক্সট ক্লাসে 40 থেকে শুরু করবো, 40 থেকে 50 পর্যন্ত বাকি, এখন 11টা অঙ্ক বাকি। তার মধ্যে দেখি যে বাড়ির কাজ স্যার কিছুটা একটা কোশ্চেন ছিল।
বলো। স্যার এটা তো বছরের শুরুতে বলতেছি, এখানে 5 কাউন্ট হবে না? বছরের শুরুতে আমি দিলাম, এই যে এটা শুরু বলার কারণে তো এটা আসলো, মানটা আসলো 1 প্লাস আর 2 প্লাস স্যার এন এর মানটাতে 5 কাউন্ট হবে না? না না, কেমন হবে না। ওই যে শুরু বললে, শুরু বলার কারণেই আমরা এটা আনছি। আর যদি এটা নাই আনতাম তাহলে আমি এখানে 10 দিতাম না, ওইভাবে হয় না। আমাদের নিয়মটা এইরকম, কিস্তি যদি বছরের শুরুতে দেওয়া হয় অতিরিক্ত সুদে, এখানেই ওই একটাই যারা সুদ ওইটাই বুঝাইতেছে। যেটা বলতেছে 5 কাউন্ট করলে তো 10 হয়, মানে 1 বছর বেশি হয়, ওই 1 বছরের সুদটাই হবে যে অতিরিক্ত 1.10 টাকা। ঠিক আছে, ওয়ান কি ওয়ানটা হলো মেইন টাকা, ওই মেইন টাকার সাথে আরো 10% সুদে অ্যাড হয়েছে। বুঝতে পারছেন? ওইরকমই হইতো তাহলে কিন্তু আর এখানে এইটা আসতো না, ওইখানে আমরা একবার সিস্টেমটা এরকম। আমাদের ফর্মুলাটাই এইভাবে তৈরি করা, বছরের শুরুতে হলে আর শেষে যাই হোক না এখানে এন এর মান ঠিকই থাকবে, শুরু হলে অতিরিক্ত 1 প্লাস আটটা যোগ করে দিতে হবে। আমাদের 10টা 11টা অঙ্ক বাকি, যার মধ্যে আমরা দেখি বাসায় কাজ যেমন আছে 42 করবে, 42 করবে। দিলে এক দুটো থাকলে কমিয়ে ফেললে আর সামনে মিস করছে, অর্ডারটা শেষ